হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণী রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেট নাম্বার 5। এর আগে আমি 1 থেকে 4 পর্যন্ত করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। এছাড়াও আমি তোমাদের হাতে লেখা নোটস প্রোভাইড করেছি, সেগুলোও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। আশা করি সমস্ত প্রশ্ন সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। 1 নম্বর প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে। সঠিক উত্তরটি হবে অপশন বি, 7টি উজ্জ্বল তারা দিয়ে। পরের প্রশ্ন দিয়ে দেখ, ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এম অক্ষরের মতো। পরের প্রশ্ন 3 দেখ, পৃথিবীর পরিধি প্রায়। সঠিক উত্তরটি হবে 40,000 কিলোমিটার। পরের প্রশ্ন 4 দেখ, আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকে রেখাটি হল। সঠিক উত্তরটি হবে অপশন ডি, দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন দেখো 5 দাগ, পৃথিবীকে বলা হয় নীল গ্রহ আর লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। পরের প্রশ্ন 6 দাগ, আকাশ হলো একটি কি ছায়াপথ। তাহলে আকাশ কি একটা ছায়াপথ। পরের প্রশ্ন দেখো 7 দাগ, পৃথিবীর সর্বনিম্ন স্থান। সঠিক উত্তরটি হবে অপশন সি, মারিয়ানা খাত পৃথিবীর সর্বনিম্ন স্থান। পরের প্রশ্ন 8 দাগ, সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলেছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? উত্তর হবে নিউ দিল্লি। পরের প্রশ্ন 2 দাগ, ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন 3 দাগ, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে সিয়াচেন, ভারতের দীর্ঘতম হিমবাহ। পরের প্রশ্ন দেখো, ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা কত? উত্তর হবে 28টি। পরের প্রশ্ন 5 দাগ, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে গডউইন ওস্টিন বা কেটু, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম। এটি কোন পর্বতে অবস্থিত? এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর হবে বুধ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এরপর দেখো 3 দাগের প্রশ্ন, 1 নম্বর, ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। পরের প্রশ্ন 2 দেখ, ভারতের কোন দ্বীপকে প্রবাল দ্বীপ বলে ও কেন? প্রবাল দ্বীপ বলা হয় লাক্ষাদ্বীপকে, কেন বলে তার উত্তর টেক্সট বইয়ের 77 নম্বর পেজে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি চলো। দেখো তোমাদের বইয়ের 77 নম্বর পেজে দ্বীপপুঞ্জ বলে একটা পয়েন্ট আছে, সেখানে দেখো লেখা আছে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়। এই দ্বীপপুঞ্জের সব দ্বীপই হলো প্রবাল দ্বারা গঠিত। প্রবাল হলো এক ধরনের ছোট সামুদ্রিক কীট। কোটি কোটি প্রবাল কীটের দেহাবশে জমে প্রবাল দ্বীপ তৈরি হয়। এইটুকু কারণ লিখে দিলে হয়ে যাবে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো 3 দাগ, উপদ্বীপ বলতে কি বোঝো? দেখো উত্তর, 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলে উপদ্বীপ। আর পরের প্রশ্ন দেওয়া আছে উপসাগর বলতে কি বোঝো? দেখো উত্তর, 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলা হয়। এই দুটোর মধ্যে আবার গুলিয়ে ফেলো না। বলছে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ, আর 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় উপসাগর। দুটোই তোমাদের টেক্সট বইয়ের 65 নম্বর পেজে রয়েছে। এরপর দেখো 4 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার মান কত? তো নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নাও। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। দুটো বলেছি, আমি দুটো বললাম। কি বললাম? অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। পরের প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য লেখো। এই পার্থক্যটা তোমাদের টেক্সট বইয়ে খুব ভালো নেই, আমি অন্য একটা বই থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো এই বইটা তো খুব সুন্দর করে দেওয়া আছে। অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার,
দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। তারপর দেখো অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। তারপর দেখো অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি দৈর্ঘ্য বা পরিধি সমান নয় অক্ষরেখার, আর দ্রাঘিমা রেখার প্রতিটি দ্রাঘিমা রেখা বা দৈর্ঘ্য পরিধি সমান। এই 1 থেকে 5 পর্যন্ত একদম সহজভাবে দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই খাতায় টুকে রাখবে। যদি অক্ষরেখার বৈশিষ্ট্য আছে এই 5টা লিখে দেবে, যদি দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য আছে এই 5টা লিখে দেবে। পার্থক্য আসলেও এখান থেকেই লিখে দেবে, তোমাদের বইতে অত ভালো পাইনি, ঠিক আছে। এরপর দেখো 3 দাগ, দ্রাঘিমা রেখা কাকে বলে? তোমাদের টেক্সট বইয়ের 22 নম্বর পেজে রয়েছে। মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি। দেখো তোমরা এখান থেকে শুরু করবে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু রেখা টানার কথা ভাবা হয়, যেগুলো অক্ষরেখাগুলোকে 90 ডিগ্রি কোণে ছেদ করে কল্পনা করা হয়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তাকার রেখাগুলো হলো দ্রাঘিমা রেখা। তাহলে দ্রাঘিমা রেখা আসলে এই পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন দেখো 5 দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে বলেছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কত ভাগে ভাগ করা হয় ও কী কী? ভারতকে 5 ভাগে ভাগ করা হয়ে থাকে। তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী ভাগগুলো। দেখো উত্তর, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়। 1 নম্বর উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরু অঞ্চল, 5 উপকূলের সমভূমি অঞ্চল। তোমরা এগুলো প্রত্যেকটাই পয়েন্ট করে করে লিখবে, নয়তো নাম্বার দিয়ে দিয়ে লিখবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন দেখো 2 দাগ, গিরিপথ উপত্যকা গিরিপথ হিমবাহ সম্পর্কে যা জানো লেখো। দেখো তোমাদের বইতে 71 নম্বর পেজে রয়েছে, এখানে পয়েন্ট করে দিয়েছি আমি। পর্বত গ্রন্থি, উপত্যকা, গিরিপথ এবং হিমবাহ এবং পর্বত শৃঙ্গ, যে পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটাই পড়বে, তার কারণ প্রত্যেকটাই 1 নম্বর প্রশ্নের জন্য আসবে। পরের প্রশ্ন 3 দাগ, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা। গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। গঙ্গা নদীর একটা উপনদীর নাম যমুনা। ভারত নদীমাতৃক দেশ ব্যাখ্যা করো। দেখো উত্তর 74 নম্বর পেজে রয়েছে, ভারত নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। এখানে অবশ্যই পড়বে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, গঙ্গার উপনদী, ব্রহ্মপুত্রের উপনদী, সিন্ধু নদীর উপনদী এবং তাদের দৈর্ঘ্য, এবং সেই সমস্ত নদীগুলির কোন শহরগুলো গড়ে উঠেছে সেই নদীগুলির তীরে, এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, কেমন। পরের প্রশ্ন দেখো 4 দাগ, হিমালয় কথার অর্থ কি? হিমালয় কথার অর্থ বরফের গৃহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। তারপর দেখো দুন ও তরাই বলতে কি বোঝো? দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি আর তোমাদের টেক্সট বইয়ের 72 নম্বর পেজে রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিব। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। আর তরাই কাকে বলে? শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে তরাই বলা হয়ে থাকে। তাহলে আজ রইল এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।